জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন, নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাজ শুরু 15 ফেব্রুয়ারি থেকে। দুদিনের সফরে দুবাই পৌঁছলেন প্রধান উপদেষ্টা, অংশ নেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। নতুন বাংলাদেশে বিশ্ববাসীকে যুক্ত হওয়ার আহ্বান। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে জামায়াত, অংশ নিয়েছে 6 সদস্যের প্রতিনিধি দল, নিবন্ধন ফিরে পেতে আলোচনা। ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, 10 বছরের মধ্যে ক্ষমতা গ্রহণের পরিকল্পনা, জনমতে হবে দলীয় নীতি। যে সকল কর্মসূচি গ্রহণ করা উচিত সেগুলোর জন্য আমরা জনতার হাতে ছেড়ে দিচ্ছি, ফ্লোরটা জনতার হাতে। এই জনগোষ্ঠীর 100 বছর পূর্ণ হতে যাবে, সেটার অনুযায়ী এরকম একটা পরিকল্পনা আমরা করছি। জুলাই আন্দোলনে বিএনপির 848 নেতাকর্মী নিহত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের, শেখ হাসিনা সহ 500 আসামি। তৃতীয় পর্বের জন্য প্রস্তুত বিশ্ব ইজতেমার মাঠ, তুরাগ তীরে মাওলানা সাদপন্থী মুসল্লিদের সমাগম, থাকছে কঠোর নিরাপত্তা। আল্লাহর পাওয়ার লাগি, দিন শিখার লাগি, কীভাবে শিখতে পারি, ভবিষ্যতে আমরা কীভাবে সেই চলতে ফিরতে পারি, শেষে যে আমরা জান্নাতে যাইতে পারি, এইগুলো দিলের মজবুত। সবখানে সমস্ত আমাদের অ্যারেঞ্জ, সমস্ত পরিবেশগুলো সব সুন্দরই আছে। তো এখন বিদেশি মেহমানরা অনেক আসতেছে, ইতিমধ্যে অনেক চলে আসছেন। এবং ভেস্তে যাওয়ার পথে ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি, সীমান্তে তেল আবিবের ট্যাঙ্ক, শনিবার 3 জিম্মি মুক্তির প্রতিশ্রুতি হামাসের। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এএমএম নাসিরউদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শুরু হয়। বিগত আওয়ামী লীগের আমলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয় জামায়াতের। পরবর্তীতে 2013 সালের 1 আগস্ট আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিলে নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফ করছে বাংলাদেশের জামায়াতে ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ঢাকা বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মহানগরী জামাতের কর্মপরিষদেরও সদস্য, আমরা সকলেই কমিশনের সকল সদস্য এবং সচিব মহোদয়ের সঙ্গে খুব ফ্রাঙ্ক আলোচনা করেছি এবং ওনারা খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরা খুব কনসুলেটেড একটা রিটার্ন প্রপোজাল আমরা পেশ করতে পেরেছি এবং ওনারা এখান থেকে অনেক উপকৃত হবেন। এবং কখনো কখনো কিছু বিষয়ে ওনারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন। আলোচনা ওনাদের সক্ষমতা, সীমাবদ্ধতা, সমস্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনায় আমরা 23টা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি। তো সব তো আর এখানে আপনাদের সামনে ব্রিফ করার, মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফ করছে বাংলাদেশের জামায়াতে ইসলাম। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্থার
সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সাথে আলোচনা করবে। কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে 6 মাস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আজাদ মজুমদার সহ একটি প্রতিনিধি দল। বুধবার দুবাই স্থানীয় সময় রাত 11:02 তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সন্ধ্যা 7:45 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সামিটে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এবারের সম্মেলনে বিশ্বের অন্তত 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। এদিকে নিপীড়নমূলক শাসন এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র ও তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সাথে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFADর গভর্নিং কাউন্সিলের 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে IFAD 48তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার একটি রেকর্ড করা ভিডিও সম্প্রচার করা হয়। বক্তব্যে ডক্টর ইউনূস বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য কমাতে অবদানের জন্য IFADকে অভিনন্দন জানান। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে IFAD 4 দশকের সহযোগিতা, বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে সমর্থিত প্রকল্পগুলোর প্রশংসা করেন। জলবায়ু স্থিতিস্থাপক অবকাঠামো ও টেকসই কৃষি অনুশীলন সহ বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। ফেব্রুয়ারির শেষ দিকে আসছে নতুন রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বল্পমেয়াদী পরিকল্পনায় আসন্ন নির্বাচন মাথায় থাকলেও 10 বছরের মধ্যে ক্ষমতা গ্রহণ, এরপর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার স্থায়ী পরিকল্পনা দলটির। নাম চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে অন্তত 2 লাখ মানুষের মতামতেই নির্ধারণ হবে দলীয় নীতি। হাসান মাহমুদের রিপোর্ট। 80 পেরিয়েছে আরও 4 বছর আগে মুক্তিযোদ্ধা ফাতেহুল ইসলাম এসেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে। আসন্ন রাজনৈতিক দল গঠন নিয়ে তরুণদের প্রেরণা দিতে লিখিত মতামত দেয়া নাগরিক কর্তব্য বলে মনে করছেন তিনি। বলছেন, গেল 53 বছর কোনো রাজনৈতিক দলই প্রকৃত স্বাধীনতা দিতে পারেনি, তাই গণঅভ্যুত্থানের পর বাড়তি প্রত্যাশা তরুণদের কাছে। তারা যেটা যে দেখাচ্ছে, এটা একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা উজ্জীবিত, জনগণকে উজ্জীবিত করে ফেলছে। এমন অনেকেই আসছেন মতামত জানাতে। জনগণের দাবি আদায়ে মেধা ও শক্তির পূর্ণ ব্যবহার করবে নতুন দল, এমনটাই আশা সবার। এই তরুণরাকে সত্যিকার অর্থে যদি আমরা ব্রেনগুলোকে কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশ খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ নয়, ডায়মন্ডের বাংলাদেশ পরিণত করা সম্ভব। নতুন দল যেহেতু তারা ট্র্যাকিং ঠিক আছে, তরুণের শক্তি, বুদ্ধের যুক্তি, এই নিয়ে হবে 25-এর মুক্তি। উদ্যোক্তারা বলছেন, কমপক্ষে 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি হবে আগামী দিনের কর্মপদ্ধতি ও কর্মসূচি। রাজনৈতিক দলটি গঠন করার ব্যাপারে যে সকল নীতিগত সিদ্ধান্ত, পলিসি গ্রহণ করা উচিত, যে সকল কর্মসূচি গ্রহণ করা উচিত, সেগুলোর জন্য আমরা জনতার হাতে ছেড়ে দিচ্ছি। ফ্লোরটা জনতার হাতে। জনতা আমাদেরকে জানাচ্ছে তারা কী ধরনের রাজনৈতিক দল চায়। জাতীয়তাবাদী, দক্ষিণপন্থী, ধর্মীয় বা বামপন্থার বাইরে গিয়ে কর্মসূচি ভিত্তিক মধ্যমপন্থী দল হিসেবেই কাজ করবে নতুন দলটি। আদর্শিক যেই দলাদলি বা বিভাজন, এর মধ্যে আমরা তরুণ সমাজ ঢুকতে চাই না, কারণ হচ্ছে এই বিভাজনের ফল আমরা 53 বছর যাবৎ ভোগ করছি।
না, আমাদের যদি দেশটাকে সামনের দিকে আগাইতে হয়, আদর্শের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সামনের দিকে আগায় নেওয়ার যেই রাজনীতি, এইটা করতে হবে আমাদের বেসিক্যালি। স্বল্পমেয়াদী পরিকল্পনায় আসন্ন নির্বাচন হলেও 2035 সাল পর্যন্ত মধ্যম মেয়াদে ক্ষমতায় যাওয়া ও রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে স্থায়ী পরিকল্পনার কথা জানান সংগঠকরা। 1947 সাল থেকে ধরলে 2047 সাল পর্যন্ত এই 100 বছরের এইটাকে আমরা পুরো পৃথিবীতে কিভাবে একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী কিংবা একটা রাষ্ট্র হিসেবে আমরা প্লেস করতে চাই, সেটার জন্য আমাদের এরকম একটা পরিকল্পনা, মানে দূরবর্তী একটা পরিকল্পনাও আছে। অর্থাৎ 3 ধাপের একটা হলো নির্বাচন কেন্দ্রিক, একটা হচ্ছে 10 সালা পরিকল্পনা, একটা হচ্ছে যখন এই জনগোষ্ঠীর 100 বছর পূর্ণ হতে যাবে সেটার অনুযায়ী এরকম একটা পরিকল্পনা আমরা করছি। তবে আসন্ন নির্বাচন জাতীয় সংসদ নয়, বরং গণপরিষদ নির্বাচনের দাবি জানাবে রাজনৈতিক দলটি। আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত বলে আমরা মনে করি, এবং সেই নির্বাচনটা সংসদ নির্বাচন না, গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এ সময় তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে 848 জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সাথে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও ক্লিপ জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক ও ন্যায় বিচার দাবি করেন। পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্যটি আসামিও তারা গ্রেপ্তার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। আর বিএনপির বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা, 500 জনের মামলার ঘটনাস্থল আধা ঘন্টা আগে 500 জনের বিরুদ্ধে মামলা করেছে, 2000 অজ্ঞাত করেছে, নাম, বাপের নাম, পিতা, পদবি উল্লেখ করেছে। সেই মামলার আধা ঘন্টা আগে 500 জনের বাড়ি বিভিন্ন জেলায়, কি করে তারা নামের ঠিকানা পেল? দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। কথা বলবো তার সাথে। সাবরিনা, বিএনপির অভিযোগে কি কি বলা হয়েছে জানাবেন। আপনি যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে বিএনপির যে তথ্য সমন্বয়কের যে টিম আছে তারা এখানে একটি তালিকা প্রকাশ করেছে। 848 জনের যে একটি তালিকা, নিহতের তালিকা। সেখানে এই যে বিএনপি যে তথ্য সমন্বয়ক যারা আছেন, এই টিমটি বিএনপি নেতাকর্মী বা বিএনপি সমর্থিত যারা আছেন দেশ, ঢাকা থেকে ঢাকার বাহিরে সারা দেশব্যাপী, সেখানে কতজন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন বা বিভিন্নভাবে তাদের। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডের ঘটেছে, আজকে গণহত্যা হয়েছে, তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে, এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশেই সমস্ত ঘটনা। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি। পরামর্শ দিতে তারা বলেছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, প্রতিবিরোধী থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করছে, বলছে
বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে এবং পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে যদি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। আপনি কি মনে করেন? এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সমস্ত নর্মস এন্ড কন্ডিশন সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি, অতীতেও চর্চা করেছি। সেইভাবেই আমরা মনে করি। আমরা কথা বলে আসছি যে ইট ইজ নট আস হু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড। আমার পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, পিপল উইল ডিসাইড। আরেকটা জিনিস, গতকাল প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, কি বিভৎস অবস্থা এবং বিএনপির বেশি গুম হওয়া মানুষ এখানে নির্যাতিত হয়েছে। আমি এই জিনিসটাকে আপনি একটু ভিন্নভাবে দেখি করেন যে গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে। তারা বলছে এই ধরনের কিছু নাই, কিন্তু এটা প্রথম থেকেই এই কাজটা চলে এসছে। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এইসব দেখিয়েছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পতিত শেখ হাসিনা সরকার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নৃশংসভাবে হামলা চালায়, যেখানে প্রাণ হারান প্রায় 1400 নিরীহ মানুষ, যাদের 12 থেকে 13% শিশু। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের স্বাধীন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে দমন পীড়নের এই চিত্র। প্রতিবেদনে র্যাব ও এনটিএমসি বিলুপ্তি সহ অর্ধশত সুপারিশ আসে। এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। লুৎফর কবিরের রিপোর্ট। জুলাইয়ের ঢাকা তখন মিছিলের শহর। ক্ষমতার আঁকড়ে রাখা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে উত্তাল রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নেন শেখ হাসিনা। তবে শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি। 5 আগস্ট পালাতে বাধ্য হন তিনি। জুলাই আগস্টের বর্বরতা বাংলাদেশে পরিদর্শন করে সাক্ষী হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের টিম। সেই তদন্তের রিপোর্ট বুধবার বিশ্ব দরবারে তুলে ধরে সংস্থাটি। তদন্তে এসেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অন্তত 1400 মানুষ, যাদের 12 থেকে 13%ই শিশু। বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় তাজা বুলেট আর শটগান। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের অনুরোধের ভিত্তিতে আমরা 16 সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন তদন্ত টিম বাংলাদেশে পাঠাই। ওই দলে ফরেনসিক চিকিৎসক, অস্ত্র বিশেষজ্ঞরা ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ বিক্ষোভের স্থান ঘুরে দেখেছেন। যা ঘটেছে তা আন্তর্জাতিক অপরাধও হতে পারে। 114 পৃষ্ঠার প্রতিবেদনে এসেছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। সহিংসতার তদন্ত করতে যেয়ে আহত, তাদের পরিবার, চিকিৎসক সহ 250 জনের বক্তব্য নেয় জাতিসংঘ। প্রতিবেদনে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মানবাধিকার সমুন্নত রাখতে র্যাবকে এবং এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘ।
এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, নৃশংস প্রক্রিয়ায় ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত অনুসন্ধানে দেখেছি ছাত্র জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ক্ষমতাচ্যুত সরকার। বিক্ষোভ দমনের কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেফতার, আটক এবং নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। সুপারিশে তিনি বলেন, এ বিষয়ে সহায়তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। বাংলাদেশের বর্তমান আইনগত প্রক্রিয়ায় অনেক চ্যালেঞ্জ ও স্বল্পতা আছে। আমরা এই ইস্যুগুলো নিয়ে সরকারের সঙ্গে কাজ করব। আন্দোলনের সময় শিশুসহ অনেক নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছিল। তাদের জন্য ভিকটিম সেন্টার স্থাপন করতে হবে। ক্ষতিপূরণ প্রদান সহ প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কখনো সংগঠিত না হয় সে লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশে এমন ঘটনা আগে ঘটেনি বলেও দাবি করেন ভলকার তুর্ক। আইন শৃঙ্খলা বাহিনীকে গঠনমূলক কাজে ব্যবহারের সুপারিশ এসেছে ওই প্রতিবেদনে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ইজতেমার তৃতীয় পর্বে। কাল ফজরের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এবার ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্থলভির অনুসারীরা অংশ নেবেন। বিশেষ গুরুত্ব বহন করছে এই বছরের তৃতীয় পর্ব, কারণ একই দিনে পালিত হবে পবিত্র শবে বরাত। মুসল্লিদের সুশৃঙ্খলভাবে স্থান প্রদান ও কার্যক্রম পরিচালনার জন্য পুরো ময়দানকে 81টি খিত্তায় ভাগ করা হয়েছে। টানা 3 দিন ধরে চলবে ধর্মীয় আলোচনা, দোয়া ও অন্যান্য কার্যক্রম, যেখানে লাখো মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। আল্লাহর পাওয়ার লাগি, দিন শিখার লাগি, কীভাবে শিখতে পারি, ভবিষ্যতে আমরা কীভাবে সেই চলতে ফিরতে পারি, শেষে যে আমরা জান্নাতে যাইতে পারি, এইগুলো দিলের মজবুত। আমাদের এখনও শ্বাস শুরুর পরে মেহমান ইনশাল্লাহ চলে আসছে। তো ইনশাল্লাহ আমাদের কাল ফজরের পর থেকে ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিক শুরু হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবখানে সমস্ত আমাদের অ্যারেঞ্জ, সমস্ত পরিবেশগুলো সব সুন্দরই আছে। তো এখন বিদেশি মেহমানরা অনেক আসতেছে, ইতিমধ্যে অনেক চলে আসছেন। দর্শক, এবার ইজতেমা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। কথা বলবো তার সাথে। নজরুল, সাতপন্থীদের ইজতেমা ঘিরে কি ধরনের প্রস্তুতি দেখছেন জানাবেন। যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু ইজতেমাকে ঘিরে কিন্তু আপনার যে নিরাপত্তার যে কড়াকড়ি সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু এখনই ব্রিফিং শুরু হবে এবং ইজতেমা মাঠ কিভাবে তারা নিয়ন্ত্রণ করবেন, কিভাবে সেই ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর একটি উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে পুলিশের যে কমিশনার রয়েছে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান, উনি কিন্তু এখানে উপস্থিত হবেন এবং পুলিশের মধ্যে কিভাবে ইজতেমা ময়দানকে তারা সাজিয়েছে তৈরি করেছেন সেটা কিন্তু এখানে বক্তব্য দিবেন উনি। এবং আপনারা জানেন যে 10,000 কর্মী কিন্তু এখানে রাখা হয়েছে, ফোর্স কিন্তু কাজ করছে বিভিন্নভাবে। তবে আমি এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব, এখানে যে দায়িত্বে রয়েছেন জানার চেষ্টা করব যে আপনারা কি রকমের নিরাপত্তা রেখেছেন ইজতেমা ময়দানে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কয়েকদিন আগেই আমাদের এই মাওলানা জুবায়েরপন্থীদের অনুসারীদের মানে 2 ভাগে একটি ইজতেমা সম্পন্ন হয়েছে। সেখানে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি রেখেছিলাম, পরিকল্পনা ছিল আমাদের। সেই আলোকেই আমরা এইবারে মাওলানা সাদ অনুসারীদের যে 14, 15, 16, 3 দিনের যে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমরা আগের মতোই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এবং প্রায় 6,800-র উপরে আমরা নিরাপত্তা পুলিশ সদস্য আমরা নিরাপত্তা ডিউটিতে মোতায়েন করেছি। আমাদের ওয়াচ টাওয়ার থাকবে, আমাদের সিসি ক্যামেরা থাকবে, আমাদের রুফটপ ডিউটি থাকবে পর্যাপ্ত সংখ্যক, আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, আমাদের টহল পার্টি থাকবে এবং রোড ক্লিয়ারের জন্য ট্রাফিক পুলিশ এবং রোডের যে হকার উচ্ছেদ পার্টিও আমাদের কাজ করবে। এর বাইরে আমাদের যদি অকারেন্স হয় আমাদের ক্রাইম সিন ইউনিট, আমাদের বোম ডিসপোজাল ইউনিট, সকল পর্যায়ে আমাদের মানে ফোর্স নিয়োজিত আছে। বিভিন্ন সার্বিক পরিস্থিতি এখন অনেক ভালো, যথেষ্ট ভালো এবং শান্তিপূর্ণ।
আপনি শুনলেন উনি যেভাবে বললেন যে নিরাপত্তার যে বলয় তৈরি করা হয়েছে, প্রায় 7,000 আইন শৃঙ্খলা সদস্য কিন্তু ইজতেমাকে ঘিরে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্নভাবে সাদা পোশাক এবং বিভিন্নভাবেই কিন্তু তারা ওয়াচ টাওয়ার থেকেও এই ইজতেমা ময়দানকে নিয়ন্ত্রণ করবেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে কিন্তু পুলিশের যে ব্রিফিং, সেই অনুষ্ঠানের মধ্যে পুলিশ কমিশনার মহোদয় এসেছেন এবং উনি এখনই সাংবাদিক ব্রিফিং দিবেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। বিদেশি সবজি স্কোয়াশ চাষে ভালো ফলন পাচ্ছেন কুষ্টিয়া কৃষকরা। একটি গাছেই প্রায় 15 থেকে 20টি করে স্কোয়াশ পাচ্ছেন তারা। গত বছর ভালো ফলন ও দাম পাওয়া বিদেশি এই সবজি চাষে ঝুঁকেছেন অনেকেই। এবার বাজার দর কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন তারা। এদিকে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রণোদনা সহ প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের কৃষক এনামুল হক এবছর 15 কাঠা জমিতে আবাদ করেছেন রানার জাতের উচ্চ ফলনশীল শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। গত বছর 7 কাঠা জমিতে আবাদ করে ভালো ফলন ও দাম পাওয়ায় এবছর বাড়িয়েছেন আবাদ, ফলনও হয়েছে ভালো। ব্যাপারীরা ক্ষেত থেকেই কিনে নিয়ে যাচ্ছে বিদেশি এ সবজি স্কোয়াশ। এবছর দাম কিছুটা কম হলেও লাভ পাচ্ছেন বলে জানান কৃষক এনামুল। পরীক্ষামূলক আমি একটু করেছিলাম, করাতে তাতে আমি দেখছি যে অল্প টাইমের মধ্যে এই ফসলটা খুবই লাভজনক ফসল। এনামুলের দেখাদেখি একই এলাকার আরও বেশ কয়েকজন কৃষক এবছর আবাদ করেছেন বিদেশি সবজি স্কোয়াশ। তাদের জমিতেও ফলন হয়েছে ভালো। প্রতিটি স্কোয়াশের ওজন হয়েছে 500 গ্রাম থেকে 1 কেজির মতো। বাজারে অন্যান্য শীতকালীন সবজির দাম পড়ে গেলেও প্রতি কেজি স্কোয়াশ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। দেখা দেখি আমি করেছি, ফলন ভালো হয়েছে, গতবার বিক্রি করছে ভালো দামে। টুকটাক আরো করছে মানুষ, দেখা দেখি এরকম প্রচুর ফলন। যদি 500 টাকা মনও বেজি তবু একটা চাষির পোষায়া যাবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় 31টি উপজেলায় তরুণ উদ্যোক্তা তৈরির অংশ হিসেবে বিদেশি নানা জাতের সবজি ও ফল আবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক জানান, তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার কৃষকেরাও এ সবজি চাষ করছে। তাদের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। আমরা হাতে কলমে কিভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় সেই প্রক্রিয়া আমরা করছি এবং তারা প্রশিক্ষণ শেষে তারা যাতে করে নিজেরা স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারে, এই জন্য এই প্রকল্প কাজ করছে। জেলার দৌলতপুর সহ আরও বেশ কয়েকটি উপজেলাতে এবছর বাণিজ্যিকভাবে শীতকালীন সবজি স্কোয়াশ আবাদ করছেন কৃষকেরা। ভালো ফলন হওয়ায় লাভও পাচ্ছেন তারা, বাড়ছে আগ্রহ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মেহেরপুরে পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ উৎপাদন খরচ বেড়েছে বলে জানান কৃষকরা। তাই দাম কমলে পথে বসতে হবে তাদের। বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হলে অন্তত উৎপাদন খরচ উঠবে বলে দাবি কৃষকদের। মেহেরপুর প্রতিনিধি আখতারুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ভালো দামের আশায় ধার দেনা করে 3 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল গফুর। ফলনও হয়েছে বেশ ভালো, তবে পেঁয়াজ তোলা ও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। শুধু আব্দুল গফুরই নয়, দাম কম হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে বিপাকে জেলার অন্যান্য পেঁয়াজ চাষিরাও। বলছেন, এবার সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 20 টাকা। হঠাৎ পেঁয়াজের দাম কমায় মোটা অঙ্কের লোকসানের শঙ্কা তাদের। বিঘে 50,000 কেজি খরচ হয়েছে, এখন 20 টাকা পেঁয়াজ বেশি আমাদের কিছু থাকছে না। পেঁয়াজ আমাদের বাম্পার ফলন হয়েছে, কিন্তু পেঁয়াজ সরকার দাম দিচ্ছে না ভাই। বর্তমান বাংলাদেশে যে রকম দামটা আছে, এই দামটা থাকলে যদি বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি যদি না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের চাষি লাভবান হবে। ক্ষতির হাত থেকে বাঁচতে পর্যায়ক্রমে পেঁয়াজ তোলার পরামর্শ কৃষি বিভাগের। চাষিদের আমরা বলেছি যে আপনারা ধাপে ধাপে পেঁয়াজ কালেকশন করবেন, হারভেস্ট করবেন এবং ধাপে ধাপে বাজারজাত করবেন। যদি বাজার দাম কম থাকে তাহলে আপনারা সংরক্ষণ করবেন, দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করবেন। মেহেরপুরে এবছর পেঁয়াজের আবাদ হয়েছে 5,066 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,90,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।